জয় ভবানী। শিবের জলধারা সদা প্রিয়, এটা আমরা সবাই জানি। শিব জলধারা পছন্দ করেন, তিনি জলাভিষেক পছন্দ করেন। আর সেই শিব যদি 12 মাস 24 ঘন্টা 365 দিন যদি জলের তলায় থাকেন, তাহলে ব্যাপারটা কেমন হয়? ঠিক ধরেছেন, আজকে এমনই এক মন্দির আপনাদের দর্শন করাবো যেখানে শিব 12 মাস 24 ঘন্টা 365 দিন জলের তলায় থাকেন। মন্দিরটি দর্শন করার পূর্বে আলাপ করে নিই আমি আপনাদের টাপাই, আপনাদের সবাইকে, আমার নতুন বন্ধুদের, আমার সাবস্ক্রাইবার বন্ধুদের, আমার দর্শকদের প্রত্যেককে জানাই এই শরণাগতিতে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তো আজকের এই ভিডিওটি শুধু আপনাদের জন্য, তাই ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই লাইক করে দিন। আর কথা না বাড়িয়ে সোজাসুজি আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি এবং মহাদেবকে দর্শন করি। সঙ্গে থাকুন, সাথে থাকুন। রানীহাটি থেকে আমরা ডান দিকে নিয়ে আমতা হয়ে আমরা চলে এসেছি আজকের আমাদের গন্তব্যস্থল হাওড়ার আমতার তাজপুর গ্রামে। খুব সুন্দর আঁকা বাঁকা পথ, এটাই এককালে মাটির পথ ছিল, এখন ঢালাই পথ। খুব ভালো লাগছে এত সুন্দর আঁকা বাঁকা পথ দিয়ে হেঁটে যেতে। অনেক দিন পর এরকম গ্রামের রাস্তা পেলাম, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। বাঁ দিকে একটি অন্নপূর্ণার মন্দির এবং ডান দিকে মহাবীরের মন্দিরকে আমরা ক্রস করে আজকে গন্তব্যস্থলের দিকে একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি। খুব শান্ত, স্নিগ্ধ ও পরিষ্কার একটি গ্রাম, খুব বর্ধিষ্ণু গ্রাম হচ্ছে এই তাজপুর। যেতে যেতেই আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের গন্তব্যস্থল হাওড়ার আমতা তাজপুরের ফুল্লেশ্বর তলা। বিশাল একটি চাতালের মধ্যে এসে উপনীত হলাম। সেই চাতালের মাঝখানে রয়েছে একটা বিশাল নাট মন্দির। গরমকালে যে এখানে কতটা রোদ হয় সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর একমাত্র আশ্রয়স্থল হচ্ছে এই নাট মন্দির। এই নাট মন্দিরের ঠিক বাঁ দিকে রয়েছে একটি পুরনো একটি বিল্ডিং। বলা হয় এটি শিবের নহবতখানা ছিল এককালে। যখন আমি আসি তখন এই নাট মন্দিরে কত সুন্দর ছোট ছোট বাচ্চারা এখানে খেলা করছিল। এখানেই দুর্গা পুজো হয়। আর এটি হচ্ছে বাবা ফুল্লেশ্বর শিব মন্দির। একদম সাধারণ সাদামাটা একটি শিব মন্দির। সচরাচর এরকম এত সাধারণ মন্দির আমাদের বঙ্গদেশে দেখা যায় না। একটা অচেনা গ্রামের মধ্যে কত প্রাচীন, কত গুপ্তভাবে রয়েছে বাবা ফুল্লেশ্বর স্বয়ম্ভু শিব ঠাকুর। মন্দিরের মাথার উপর রয়েছেন হরগৌরী এবং রয়েছে নন্দীভৃঙ্গি। এই মন্দিরটির সন্ধান দিয়েছে আমারই এক বন্ধু হাওড়ার সৌগত ভাই। তোমাকে জানাই অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্দিরের সন্ধান দেওয়ার জন্য। সব জায়গায় কিন্তু একটা গল্প কিন্তু খুব কমন পাওয়া যায় যে বাবার মাথায় একটি গোয়ালার গরু এসে আপনা আপনি দুধ দেয় বা দুধ দিত। এখানেও কিন্তু সেম একটা গল্প এখানে শোনা যাচ্ছে, কিন্তু এটি খুব প্রাচীন এবং বলা হয় যে এই জলের তলায় কিন্তু পঞ্চমুখী শিব আছে। মানে শিব তো, মহাদেব তো পঞ্চানন, তো এখানে পঞ্চমুখী শিব আছে। আর হচ্ছে এনারা কিন্তু বলা হয় এই ফুল্লেশ্বর বাবারা হচ্ছেন 6 ভাই। বলা হচ্ছে যে ইনি কিন্তু বাবা তারকেশ্বরের থেকেও ইনি কিন্তু অনেক বড়। তারকেশ্বর মহাদেব হচ্ছেন ছোট। আর এই ফুল্লেশ্বর তলা থেকে আপ টু এনে পরপর হুগলি জেলা অবধি 6 জন শিব আছেন। সিদ্ধেশ্বর আছেন, ঠাকুরমশাই মানে আরও কয়েকজন মানে শিবের নাম বললেন। পরপর লাইন এক লাইনে রয়েছে এবং এর পরে হচ্ছেন বাবা তারকেশ্বর। তো আপনারা আসুন এবং এই বাবা ফুল্লেশ্বর দর্শন করুন। এটা কি মানে এটা সূর্য ধরে অর্ঘ্য দেওয়া হয়। কখন দেওয়া হয়? সন্ন্যাসরা 10 দিন এখানে সন্ন্যাস করবে, 10 দিন এখানে অর্ঘ্য দেবে। এই যে কলা ফলবে আছে না, কলা ফলে আম দিয়ে এখানে সূর্যকে অর্ঘ্য দেবে, আলোচনা। আচ্ছা, আর ওইগুলো কি বলছেন? নহবতখানা ওটা। এখন নহবত বসে? হ্যাঁ, ওটা কখন হয়? ওটা ওই গাজন সময়। গাজন যে 22 তারিখে, এই 24 তারিখ থেকে ওখানে নবমী। এখন নবমীটা পাই যায় না, ওই মাইকের দ্বারা যতটা করা হয়। আর এমনি কি এই যে নাট মন্দির বা এই গাজন এইখানেই হয়? ঝাঁপ টাপ কোথায়? ঝাঁপ ওই যে ওখানে দেখতে পাচ্ছি তো, ওখানে ঝাঁপ হয়। এখানে দোরমুক্ত হবে। কি হবে? দোরমুক্ত হবে। আচ্ছা সে বাবা সেই প্রতিদিনই হবে এটা। আচ্ছা প্রতিদিন বলতে নীল দিনে যা হবে, একটা দিন বাদ যাবে।
তুমি ঝাঁপ কদিন হয় এখানে? ঝাঁপ এখানে আমার শিবের ঝাঁপ, আর সেখানে ধর্মের ঝাঁপ হবে, দুদিন ঝাঁপ হয়। যেখানে শিবের ঝাঁপ হয় সেখানে ধর্মের ঝাঁপ হবে, দুটো করে ঝাঁপ হয়। আর হাওড়ায় দেখেছি এই ঝাঁপের বা গাজনের খুব মাহাত্ম্য, খুব হয় এদিকে। ধর্মের ধর্ম ঠাকুরের ঝাঁপ, পঞ্চানন্দ ঠাকুরের ওই ঝাঁপ। পঞ্চানন ধর্মরাজ এক জায়গায় রেখে ঝাঁপ করা হয়। আচ্ছা, আমাদের আর এখানে মহাদেবের ঝাঁপ। হ্যাঁ, শিব দুর্গা আছে এখানে। ঠিক আছে। বাবার মন্দির কটা থেকে কটা খোলা খোলা থাকে, বা কখন এলে দর্শন করতে পারবে? আগে বা 12টার সময় পুজো হয়, পুজোর আগে 12টার সময় খোলা হয়। আচ্ছা, এবার 12:30 থেকে পুজো হয়, এবার 1টা বাজে, 2টো বাজে বা 3টে বাজে যাত্রীপত্র সাইডে সেই পূজা অর্চনা হবে, আবার বন্ধ হয়ে যাবে। আবার সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা দেবে এবং সন্ধ্যা আরতি করা হবে, সেতুল দেওয়া হবে, তারপরে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বলছি এখানকার মেন উৎসব কি আছে? শিবরাত্রি তো একটা হয়। হ্যাঁ, বেদ উৎসব হচ্ছে শিবরাত্রি হয়, গাজন হয়। আচ্ছা, গাজন শ্রাবণ মাসে? শ্রাবণ মাসে জল ঢালার প্রোগ্রাম আছে। আচ্ছা, মেন হচ্ছে তাহলে শিবরাত্রি আর গাজন, তাই তো? গাজন তা বর্ষাকালে তো এটা পুরোটা ডুবে যায়, তাহলে পুজো কোথা থেকে করা হয়? ওইখান থেকে নালে সেখানে আচ্ছা, দু জায়গা। এমনি বাবার হিস্ট্রিটা একটু বলুন তো। যা বলছে ও পুরনো 400-500 বছর আগেকার ঠাকুর, ওই নিজে অনাদরি করছি, নিজে উঠেছে, কাউকে তুলে বসাতে হয় না, কাউকে নিয়ে আসতে হয় না। পাওয়া গেল কি করে? স্বপ্নাদেশ ঠাকুর, এই একটা হিস্ট্রি আছে, অনেকখানি বলতে হবে। আচ্ছা, বলুন। একটা গয়লাদের গরু এই বাবা সেবার জন্যে 12:30টার সময় দুধ দিয়ে যেত, দুধটা এসেছিল বাবার এখানে বোন ছিল, কেউ জানতো না। গয়লার গরু দুধ পায়নি, গয়লা তাকে মারধর করে, দুধ পাবে না, তখন তো ছাড়া গরু, সে ইচ্ছা মতো আসে, দিয়ে চলে যেত, মারধর করে। বৈশাখ মাসের দিনেও বেঁধে রেখেছে, আমি শর্টে বলে যাচ্ছি, বৈশাখ মাসের দিন বেঁধে রেখেছে, মারধর করে শুয়ে আছে, তাকে স্বপ্নাদশ করছে, তখন বলছে যে বেটা আমার খাওয়ারটাকে বন্ধ করে দিলি, তখন উঠে দেখে না কেউ কোথাও নেই, কিন্তু তখন হয়েছে তার আবার শুয়ে পড়েছি, শুয়ে পড়ার পর কাউকে দেখতে পাই না, শুয়ে পড়েছি, আবার শুয়ে পড়ার পর স্বপ্নাদশ করছি, বেটা আমার গরুকে ছেড়ে দিচ্ছে যে না, একটু মাংস লাগবে, তারপর ছেড়ে দিয়ে পেছনে পেছনে আসে না, দেখেন এই বোনের ভেতরে এসে দুধ দেয়। আবার এখানকার এই জায়গাটার যে মালিক তাদেরকে বলে, তখন বলছে যে এখানে কি আছে, ততটা ক্ষমতা আমার ছিল, খুলে বার করতে এই তলায় এত এইখানে কি আছে। আচ্ছা, মানে বরাবরই এতটাই মাটির তলা না, এটা সমতল জায়গা ছিল, তাহলে নিচে কালো কেন? তখনকার লোক খুলে বার করবে কি জিনিসটা। আচ্ছা, আচ্ছা, কিন্তু দেখতে পাই না, খানিকটা করবে, আবার স্বপ্নাদশ করলে আমার কাশি পর্যন্ত যোগ, আচ্ছা, আমাকে যতই করি পাবি, তখন মানে বিশ্বাস করে এই যে জোয়ার ভাটা খেলতো, কিন্তু এখন কাটা হতে আর জোয়ার ভাটা খেলে এই জলটা মেন কি পুকুরের জল না দামোদরের জল? নিজের করছে কিনা সব না বুঝতে পাতা পাতালের জল। সব সব ওইটুকু মাটি আছে, হুম। বাকি সব কমটি সব। আচ্ছা, ওই চৌবাচ্চাটা কি? ওটা যে চন্দ্র বছর এখানে যা কিছু, এখানে দিনের দিনে 2-4 কুইন্টাল বাতাসা, আচ্ছা, সন্দেশ, ফল মূল যা হবে, দুধ 2-3 কুইন্টাল, 108 কলসি পুকুরের জল আসবে, গঙ্গা জল 40 কলসি মতো বড় কলসি দেওয়া হবে। তারপর হবে কি, যখন গঙ্গা জল দেওয়া হবে, গ্রাম 200 হোক, 500 হোক আর 1000 হোক দেওয়া হবে, সব কিছু দিয়ে দেওয়া হবে, এইখানে দেওয়া হবে। দেওয়ার পর গঙ্গা জল দেওয়ার পর ওখানে দুধ যেমন বদলায়, ওপর কি করবে, তখন শিলে রাখবে, অমৃত খাচ্ছে, খাচ্ছে ওই দিনে। আর দিনে ওই যেখানে কামাখ্যা দুর্গা উঠবে, ওই কামাখ্যা দুর্গার সঙ্গে মিলন হবে, বিয়ে হবে।
এর পরের দিন চলে যাবে, বাসর হবে ওর স্বামী স্থানে। শর্টে বললো খুব ভালো লাগলো। আপনি পুজো করেন? আপনার নামটা আর ফোন নাম্বারটা বলুন। আমার নাম হচ্ছে সুমন চক্রবর্তী, আপনার ফোন নাম্বার? 76790275। ঠিক আছে। আপনি বলছিলেন এখানে হাঁপানির ওষুধ দেয়, কি হয় ব্যাপারটা একটু বলুন তো। এখানে হাঁপানি টানের ওষুধ দেয়, কোনো ডাক্তারবাবু পারবে না ভালো করতে, ইনি একমাত্র ছাড়া। মানে যেখানে ডাক্তার মানে কিছু করতে পারছে না, হ্যাঁ। আমরা তো জানি অনেক পুরনো হাঁপানি রোগ থাকে, অনেকেরই থাকে, তো এখানে- বাবার ওষুধ নিলে সেই রোগ ভালো হয়ে যায়, তাই তো? হ্যাঁ, এখানে এলেই ভালো হয়ে যাবে। বাহ, এটা জানা রইল। ঠিক আছে, চলুন এবার আমরা গর্ভগৃহে প্রবেশ করি এবং মহাদেবের দর্শন করি। যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। মহাদেব জলের তলায় থাকেন। এরমভাবে গর্ভগৃহে ঢুকতেই সামনে পড়বে বিশাল একটি চৌবাচ্চার মতো গর্ত গর্ভগৃহে। বর্তমানে সেটা রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, নাহলে বহু মানুষ এখানে অ্যাক্সিডেন্টের মুখে পড়তো। এবং চতুর্দিকে ফাঁকা জায়গা, রেলিং দিয়ে ঘেরা, চারদিকটা ফাঁকা জায়গা, এবং এই সিঁড়ি দিয়েই নিচে নেমে পুজো করতে হয়। আর এই যে গোল জায়গাটা দেখা যাচ্ছে পদ্মের মতো, এর ভেতরেই কিন্তু মহাদেব রয়েছেন। আর পাশে রয়েছে দুর্গার ঘর। আর আরেকটি জায়গা দেখবেন, ছোট্ট একটা জায়গা ঘটের পাশে ফাঁকা রয়েছে, ওখানে নীলের দিন বসে কামাখ্যা মায়ের ঘট। আর এই যে চৌবাচ্চিটি রয়েছে, এই চৌবাচ্চিতের মধ্যে চরণামৃত ওঠে নীল ষষ্ঠীর দিনে। চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য, কিন্তু সেরমভাবে মহাদেবের দর্শন পাওয়া যাচ্ছে না, যেহেতু তিনি জলের তলায় রয়েছেন এবং সবসময় কুণ্ডটি থেকে বুদবুদ বুদবুদ উঠছে, মানে জল ওঠানামা করছে, তাই সেখানে বুদবুদটা উঠছে। এবং মন্দিরের ঠিক ওপরে ছিল হচ্ছে একটি গ্যাপ। আগে ইলেকট্রিসিটি ছিল না, এই গ্যাপের আলো থেকে, সূর্যের আলো থেকেই মন্দিরে যতটুকু আলোকিত হতো। তারপর সন্ধ্যায় আরতি সেরে মন্দির বন্ধ করে দেওয়া হতো। বর্তমান যুগে অনেক লাইটস লাগানো আছে, ফ্যান লাগানো আছে। এক ভক্ত সেখানে একটি বাচ্চাকে মহাদেবের চরণে শুইয়ে দিচ্ছে আশীর্বাদের আশায়। খুব ভালো লাগলো, হাওড়ার মতো জায়গায় এত সুন্দর এখানে গুপ্তভাবে মহাদেব রয়েছেন। এই হচ্ছে বাবা ফুল্লেশ্বর মহাদেব। এই আসনটি যেখানে পাতা আছে ওখানেই কিন্তু বসে পুজো করা হয়। বর্ষাকালে কিন্তু পুরো জায়গা জলে ডুবে যায় এবং তখন কিন্তু এই উপরটা থেকেই কিন্তু শিবের পুজো হয়। এই আমার পিছনে রয়েছে কিন্তু এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই পিছনেই কিন্তু রয়েছেন বাবা। এই সিঁড়ি দিয়েই কিন্তু নামতে হয়। তো যদি আপনারা মনে করছেন যে এই অদ্ভুত শিব আপনারা দর্শন করতে চান, তাহলে কিন্তু আপনাদের আসতে হবে এই ফুল্লেশ্বর শিব মন্দিরে। কিরমভাবে আপনারা আসবেন? আপনাদের আসতে হলে হাওড়া থেকে ট্রেন করে আসতে হবে আমতা স্টেশনে। আমতা স্টেশন থেকে আপনারা টোটো করে এই ফুল্লেশ্বর শিবতলাতে আপনারা চলে আসতে পারবেন। আর একটা সেটা হচ্ছে যে আমি তো প্রত্যেকটা ভিডিওতেই যেমন গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দিই, এখানেও কিন্তু আমি গুগল ম্যাপ লোকেশনটা আপনাদের আমি দিয়ে দেবো। আপনারা কিন্তু যদি মনে করেন সেই ম্যাপ লোকেশন ধরে গাড়ি বা বাইক নিয়েও কিন্তু খুব সহজে এখানে চলে আসতে পারবেন। আমি যেমন নিজের বাইক নিয়ে এসেছি আজকে এই মন্দিরে, তেমনি আপনারাও কিন্তু চলে এসে দর্শন করে যেতে পারবেন। আর হ্যাঁ, মন্দির দর্শন করার টাইমিংটা হচ্ছে কিন্তু দুপুর 12টা থেকে। 12টার সময় মন্দির খোলে এবং 12টা, 12:30 থেকে পুজো শুরু হয়। আপনারা আসুন, এসে মন্দির দর্শন করুন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি আপাতত বাবা ফুল্লেশ্বর মহাদেবের চরণে বিশ্রাম দিলাম। সামনের সপ্তাহে আরেকটি ভিডিও নিয়ে আরেকটি কোনো মন্দিরে আপনাদের সাথে দেখা হবে। সবাই ততক্ষণ খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, এই প্রার্থনা করি। জয় ভবানী।